গুড মর্নিং। তিনজন জয়েন করেছিস? শোনা যাচ্ছে তো? হ্যাঁ। ওকে, আচ্ছা। তাহলে আজকে বেসিক্যালি কিছু অঙ্ক করব, আর আমাদের করার বলতে এই অঙ্কগুলি প্র্যাকটিস করবো বিভিন্ন রকম। তো লাস্ট দিন এই প্রবলেমটা তোদেরকে দিয়েছিলাম, যে বলেছিলাম যে গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 হলে কোনো গ্রুপ সেটা অ্যাবেলিয়ান হবে, এটা প্রুফ করতে বলেছিলাম। তো এই প্রুফটা আমি বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। প্রথম কাজ আমার হচ্ছে এটা আজকে। তো মনে করে দেখ, গ্রুপ অফ অর্ডার লেস দেন 6। এবার লেস দেন 6 মানে কি কি হতে পারে? অর্ডার অফ দ্য, এটা আমি প্রুফটা করছি। ধর গ্রুপের অর্ডার যদি 6-এর থেকে ছোট হয়, তাহলে গ্রুপের অর্ডার হতে পারে আমরা জানি 1, 2, 3, 4 আর 5। তো সেটা যদি হয়, আচ্ছা প্রেজেন্ট করেছি তো না? হ্যাঁ, এই তো। সুতরাং গ্রুপের অর্ডার যখন ওই 1 হবে বা 2 হবে বা 3 হবে বা 5 হবে, এগুলো সমস্তটাই তোর অ্যাবেলিয়ান হবে। অ্যাবেলিয়ান হবে এই কারণে যে এগুলো সমস্ত প্রাইম। গ্রুপ অফ প্রাইম অর্ডার অ্যাবেলিয়ান হয়, এটা আমরা জানি। এটা ভাইয়া ল্যাগ্রাঞ্জ থিওরেম, যেটা তোরা প্রমাণ করেছিস। কি করে প্রমাণ করেছিলি, বা ল্যাগ্রাঞ্জ থিওরেমটা কি ছিল? ল্যাগ্রাঞ্জ থিওরেমে বেসিক্যালি ছিল যে দেখেছিলে একটা গ্রুপের অর্ডার যদি ডি হয় বা এন হয় ধর সাপোজ, এবং সেই গ্রুপের যদি একটা সাবগ্রুপ থাকে যার অর্ডার যদি ডি হয়, সেই ডি দিয়ে এনকে ভাগ করা যায়। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের থিওরি বলেছিল। সেখান থেকে আমরা ডিডিউস করেছিলাম কি? সেখান থেকে ডিডিউস করেছিলাম যে গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট যদি তুই সিলেক্ট করিস এবং সেই এলিমেন্টের অর্ডার যদি কে হয়, তাহলে এই কে দিয়েও এন কে ভাগ করা যায়। যেমন ডি দিয়ে এন কে ভাগ করা যাচ্ছিল, ডি মানে হচ্ছে সাবগ্রুপের অর্ডার, সেরকমই এলিমেন্টের অর্ডার দিয়েও ভাগ করা যায়। এবং প্রুফটা ছিল বেসিক্যালি খুব সিম্পল। আমরা ওই যে এলিমেন্টটা ধর সিলেক্ট করলাম যার অর্ডার কে, সেই এলিমেন্ট দিয়ে একটা সাইক্লিক গ্রুপ তৈরি করেছিলাম, জেনারেট করা যায় সাইক্লিক গ্রুপ। তো সেই সাইক্লিক গ্রুপটা বেসিক্যালি একটা সাবগ্রুপ হয়ে গেছিল। তো সাবগ্রুপ হওয়ার ফলে সেই সাবগ্রুপের অর্ডার ছিল কে। এবার সেখানে ল্যাগ্রাঞ্জ থিওরেমটা আমরা সেই গ্রুপটার উপরে অ্যাপ্লাই করেছিলাম, বা সেই সাবগ্রুপটার উপর অ্যাপ্লাই করেছিলাম। ল্যাগ্রাঞ্জ থিওরেম বলেছিল যে ডি ডিভাইডস এন, তাহলে এখানে কেও ডিভাইডস করবে এন কে। তো এটা ছিল আমাদের বেসিক্যালি লাইন অফ প্রুফ। তো সেইটাকে কাজে লাগিয়ে যখন গ্রুপের অর্ডার 2, 3 বা 5 হবে, তাহলে প্রাইম, তাহলে অ্যাবেলিয়ান হয়ে যাবে। যে কোনো সাইক্লিক গ্রুপ সেটা সবসময় অ্যাবেলিয়ান হয়ে যায়। গ্রুপ অফ প্রাইম অর্ডার সাইক্লিক হচ্ছে অ্যাবেলিয়ান। তো এইটা হয় বেসিক্যালি। আর গ্রুপ তার যখন অর্ডার 1 হয়, 1 হওয়া মানে একটা এলিমেন্ট আছে, তো তখন ট্রিভিয়ালি এটা অ্যাবেলিয়ান হয়। ট্রিভিয়ালি, এটা ট্রিভিয়াল কেস। তাহলে গ্রুপ অফ প্রাইম অর্ডার হলে সাইক্লিক হয়ে যায়, এবং সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হয়ে যায়, এটা আমরা জেনে গেলাম। তাহলে বাদ বাকি যেটা প্রুফটার বাকি রইল, সেটা আমি আগের দিন যেটা বলেছিলাম যে অর্ডার অফ জি যদি 4 হয়, তাহলে আমরা কি করব? অর্ডার অফ জি 4 হওয়া মানে জি এর মধ্যে বেসিক্যালি 4টে এলিমেন্ট রয়েছে, এ, বি, সি, ডি। তো এই 4টে এলিমেন্ট যদি থাকে, তাহলে কেন 4টে এলিমেন্ট বললাম? তার কারণ গ্রুপের অর্ডারটা হচ্ছে 4। তো তাহলে গ্রুপের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে, আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম দিয়ে জানি সেই এলিমেন্টগুলোর অর্ডার হচ্ছে বেসিক্যালি, বা অর্ডার দিয়ে এই গ্রুপের অর্ডারকে ভাগ করা যায়। সুতরাং এই ল্যাগ্রাঞ্জ থিওরেম যেটা শিখেছি সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই গ্রুপের মধ্যে থেকে আমি যে কোনো একটা এলিমেন্ট যদি চুজ করি আরবিটারি, তো ধর আমি এটা চুজ করলাম জি এর মধ্যে থেকে, তাহলে অর্ডার অফ এ কি হতে পারে? না 1 হতে পারে, 2 হতে পারে, আর 4 হতে পারে। কেন না, আমি বলেছি বা যে গ্রুপের কোন একটা এলিমেন্টের অর্ডার দিয়ে গ্রুপের অর্ডারকে ভাগ করা যাবে। এখন গ্রুপের অর্ডার হচ্ছে 4, 4কে কি কি দিয়ে ভাগ করা যেতে পারে? 1, 2 আর 4 দিয়ে। সুতরাং অর্ডার অফ এ
1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। এখন গ্রুপের অর্ডারে এই এলিমেন্টের অর্ডার যখন 1 হবে তখন বেসিক্যালি ইমপ্লাই করছে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, তো এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে আমার কিছু করার নেই, কিছু দেখানোর নেই। এটা বেসিক্যালি আইডেন্টিটি এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করেছি। তো সেটা ছাড়া আমি যদি নন আইডেন্টিটি বাকি এলিমেন্টগুলোর উপর মানে লক্ষ্য রাখার চেষ্টা করি, তাহলে তার অর্ডার হতে পারে 2 আর 4। একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট হলেই তার অর্ডার হবে 1, আর বাকিগুলোর হতে পারে 2 অথবা 4। তো এখন অর্ডার অফ এ যদি 4 হয়, এই অর্ডার অফ এ 4 বলতে আমি কিন্তু যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই গ্রুপের মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্ট আছে যার অর্ডার হচ্ছে 4। ঠিক আছে, সেটা একখানা এলিমেন্ট হতে পারে, দুটো এলিমেন্ট হতে পারে, বা 3টে এলিমেন্টও হতে পারে। মানে সহজ কথায় দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট এ বিলংস টু জি, যার অর্ডার কিনা সেই এলিমেন্টের অর্ডার হচ্ছে 4। তাহলে সেই এলিমেন্টের অর্ডার যদি 4 হয় তাহলে এই এ দিয়ে জেনারেট করে আমি একটা সাইক্লিক গ্রুপ বানাতে পারি, এবং সেই সাইক্লিক গ্রুপটা বেসিক্যালি এই জি এর সাবগ্রুপ হবে। কিন্তু এই সাইক্লিক গ্রুপে অ্যাকচুয়ালি 4টে মেম্বার আছে, এবং এই গ্রুপেরও বেসিক্যালি 4টেই মেম্বার আছে। তাহলে একটা গ্রুপের যতগুলো মেম্বার তার থেকে আমি একটা সাবগ্রুপ সিলেক্ট করেছি, তাতেও যদি সেম নাম্বার অফ মেম্বার্স থাকে তাহলে আলটিমেটলি দুটো গ্রুপ বা দুটো সেট সেম হয়ে যাচ্ছে। একটা যেমন নর্মাল সেট থিওরি, এর মধ্যে 4টে এলিমেন্ট আছে, আমি বলেছি এর থেকে একটা সাবসেট তোরা চুজ কর যাতে 4টেই এলিমেন্ট থাকবে, তাহলে সেটার একমাত্র অপশন এই নিজেই। সুতরাং এই অর্ডার অফ এ যদি 4 হয়, মানে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট যার অর্ডার 4, সেরকম যদি কোনো একটা এলিমেন্টের এক্সিস্টেন্স থাকে, তাহলে সেই এলিমেন্টটা দিয়ে যে জেনারেট যদি করি কোনো একটা সেট, এবং সেই সেট বা সেটা বেসিক্যালি একটা সাবগ্রুপ হবে, এবং সেই সাবগ্রুপটাই বেসিক্যালি জি গ্রুপের সাথে সেম হয়ে যাবে। এবং সেটা যদি হয় তাহলে আমরা ওই জিটাকে এ দিয়ে জেনারেট করছি বলতে পারবো। আর জি এর যদি একটা জেনারেটর থাকে তাহলে জিটা সাইক্লিক গ্রুপ হয়ে গেল, এবং সাইক্লিক গ্রুপ হওয়া মানে অ্যাবিলিয়ান হয়ে গেল। মানে এরকম পরের পর আমরা যুক্তি দিয়ে দিতে পারি। তাহলে আলটিমেটলি জিটা সাইক্লিক হলো, এবং সাইক্লিক হওয়া মানে অ্যাবিলিয়ান হলো। এইটা হচ্ছে আমার রিজনিং, যে এর অর্ডার যদি 4 হয় তাহলে যে এ দিয়ে যে মানে একে কেন্দ্র করে আমি যে মানে এটাকে জেনারেটর ইউজ করে যে গ্রুপটা আমি জেনারেট করতে পারছি, সেই গ্রুপটাই বেসিক্যালি অরিজিনাল জি গ্রুপটার সাথে সমান হয়ে যাচ্ছে, এবং সেটাই বেসিক্যালি মানে সাবগ্রুপ আর বলতে বলার দরকার নেই, বেসিক্যালি সেটাই জি এর সাথেই সমান হয়ে যাচ্ছে। এবং তাহলে আমি বলতে পারছি যে দ্যাট গ্রুপ জি ইজ জেনারেটেড বাই দ্য এলিমেন্ট এ, মানে যে এলিমেন্টের অর্ডার 4 ওই এলিমেন্টটা দিয়ে জেনারেট করছে জিকে। তো তার ফলে জেনারেটর থাকা মানেই সাইক্লিক গ্রুপ হয়ে গেল, এবং সাইক্লিক গ্রুপ হওয়া মানেই অ্যাবেলিয়ান হয়ে গেল। এরপর আসছে লাস্ট পার্ট, যেটা একটু নন ট্রিভিয়াল পার্ট। নন ট্রিভিয়াল বলতে লাস্ট পার্ট আমি কোনটাকে বলছি, লাস্ট পার্ট বলছি এই অংশটাকে। দেখ, খেয়াল করে দেখ, আমি বললাম একটা বাদ দিলাম, একটা কেন নিলাম না, আমি নন আইডেন্টিটি এলিমেন্টগুলোর অর্ডার নিয়ে আমরা কনসার্ন। এখানে যদি তোর আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে, এটা যদি এটা আইডেন্টিটি এলিমেন্ট হয় আমার তাতে কিছু যায় আসে না, সেটা নিয়ে আমি বদার্ড নই। আমি নন আইডেন্টিটি এলিমেন্টগুলোর অর্ডার নিয়েই সবসময় চিন্তিত, কারণ আইডেন্টিটি এলিমেন্ট যখনই হবে সেটা বেসিক্যালি যখন তুই সাইক্লিক গ্রুপের মধ্যে দেখবি তখন ওটা পাওয়ার 0 দিয়েই জেনারেট হয়। সুতরাং ওটা নিয়ে আমি খুব একটা বদার নই। আমি বদার হচ্ছি যখন একটা এলিমেন্ট এক্সিস্ট করছে অন্তত যার অর্ডার হচ্ছে 4। তো আর একটা কেস হয় এখানে, আরো একটা কেস হয়, এই একটা কেস, এই একটা কেস, আর একটা কেস হয় যে অর্ডার অফ এ 2। এখন অর্ডার অফ এ 2 ব্যাপারটা কিন্তু আমি ঠিক মানে আমি যেটা বলছি হয়তো তোরা বুঝতে পারছিস না, এটা এই জায়গাটাকে আমাকে একটু বলতে হবে। আমি এই কেসটাতে কি করেছি, এই কেসটাতে বলেছি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট অফ অর্ডার 4। একটা যদি 4 ডিগ্রির 4 অর্ডারের এলিমেন্ট থাকে তাহলেই এই কেসটা হোল্ড করছে, অন্তত একটা। মানে আমি বলছি না এই 3টেকেই 4 অর্ডারের হতে হবে, আমি এরকম কিন্তু কোথাও মানে ইয়ে করিনি। এটা কিন্তু আমি একটা নিয়েছি, লিখেছি বটে, কিন্তু এটাই 4টের মধ্যে যে কোনো একটা এলিমেন্টই হতে পারে। তার থেকে বোধ হয় সবচেয়ে ভালো হবে এটাকে আমি যদি কেটে দিই, কেটে দিয়ে এক্স দিয়ে পুরোটাকেই ডিফাইন করি, তাহলে তোদের বুঝতে অনেকটা সুবিধা হবে।
মানে এক্স এর ভ্যালু এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, সবাই হতে পারে। এক্স এক্স এক্স, সিমিলারলি এটাও হচ্ছে এক্স। তো এই কেসটাতে আমি বলেছি একটা যদি এই তিনটের মধ্যে যদি একজনও যদি 4 অর্ডারের হয় তাহলেই সাইক্লিক হয়ে যাবে। এবার তিনজনের যদি কেউই 4 অর্ডারের না হয় তাহলে কি আমাদের রেজাল্ট হতে পারে, মানে কি কনক্লুশন আমরা করতে পারি? কেউই যদি 4 অর্ডারের না হয়, এটাতে আমি বলেছি অ্যাটলিস্ট একটা 4 অর্ডারের। আর এই কেসটাতে আমি বলছি কেউই 4 অর্ডারের নয়। হ্যাঁ, মানে অর্ডার অফ এক্স বেসিক্যালি নট ইকুয়ালস টু 4 ফর অল এক্স বিলংস টু জি, মানে জি এর কেউই যদি 4 অর্ডারের না হয় তাহলে আমরা কি কনক্লুড করতে পারি? কেউ বলবি এটা কি কনক্লুড করতে পারবো? অর্ডার নিয়ে আমরা কি কনক্লুড করতে পারি? তাহলে গ্রুপটা সাইক্লিক না? না 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 না, সাইক্লিকের কথা পরের কথা, আমি অর্ডার নিয়ে কনক্লুশন চাইছি। আমি বলছি এই গ্রুপের প্রথম কেসে বলে দিয়েছিলাম 1, ঠিক আছে। সেকেন্ড কেসে বললাম একটা অন্তত 4 অর্ডারের এলিমেন্ট এক্সিস্ট করলেই আমি গ্রুপটাকে সাইক্লিক বা অ্যাবেলিয়ান ক্লেম করতে পারলাম। একটা, মানে এই এক্সটা এ অথবা বি অথবা সি অথবা ডি কোনোটা, যে কোনোটাই নিতে পারি, হতে পারে, তার যে কোনো একটা যদি 4 অর্ডারের হয় তাহলেই কিন্তু আমার গ্রুপটা অ্যাবেলিয়ান প্রমাণ করার রেসপেক্টে সাফিসিয়েন্ট। আর লাস্ট যে কন্ডিশনটা নিচ্ছি, নিশ্চিতভাবে এটা এই কন্ডিশনটা নয়, তার মানে এখানে কোনো 4 অর্ডারের এলিমেন্ট এক্সিস্ট করছে না, এই কন্ডিশনটাকে আমি নিতে পারি। হ্যাঁ, মানে এই কন্ডিশনগুলোই হতে পারে। তাহলে কেউ যদি 4 অর্ডারের না হয়, মানে 4টে এলিমেন্টেরই যদি কেউ 4 অর্ডারের না হয়, তাহলে তার অর্ডার কি হতে পারে, এই এলিমেন্টগুলোর অর্ডার কি হতে পারে? একটু আগেই বলেছিলাম যে 1 আর 2। হ্যাঁ, 1 আর 2 হতে পারে, বেসিক্যালি 2, 1টার কেস হয়ে গেছে এইখানে। 1টা হলে আইডেন্টিটি ছাড়া কিছু হয় না। তাহলে প্রত্যেকের তোর অর্ডার হচ্ছে 2, প্রত্যেকের বলতে অবশ্যই আইডেন্টিটিটাকে বাদ দিয়ে। আইডেন্টিটিটা অবশ্যই আমরা নিয়ম নেবো না, মানে এই এক্সটা যখনই আমরা চুজ করছি এক্সটা হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট, কারণ আইডেন্টিটি সবসময় তোর ইয়ে হচ্ছে 1, অর্ডার হচ্ছে 1। তাহলে এই কেসটাতে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অর্ডার হচ্ছে 2, প্রত্যেকটা, আইডেন্টিটি ছাড়া, অবভিয়াসলি আইডেন্টিটি ছাড়া। তো এইটাই হচ্ছে আমার আলটিমেট আরেকটা কেস। তাহলে এটা প্রথম কেস গেল, এটা দ্বিতীয় কেস গেল, এটা তৃতীয় কেস গেল। এটা ছাড়া আর কোনো কেস হতে পারে না, খেয়াল করে দেখবি, কারণ এলিমেন্টগুলোর অর্ডার 2 আর 4 ছাড়া কিছু হয় না, নন আইডেন্টিটি মানে আইডেন্টিটিকে বাদ দিয়ে। তার মধ্যে আমি দেখেছি একটা যদি 4 অর্ডারের থাকে, এক্সিস্ট করে, তাহলেই গ্রুপটা সাইক্লিক হয়ে যায়। একটা করলেই হবে, মানে দুটো করলেও হতে পারে, তিনটে করলেও হতে পারে, তিনটেই যদি 4 অর্ডারের হয় তাহলেও হবে। আমি সেটাই দেখেছি, একটা যদি 4 অর্ডারের হয় তাহলেই আমার সাইক্লিক হয়ে যাবে। আর আরেকটা কেস যেটা পড়ে রইলো বাকি কেস, সেটা হচ্ছে কেউই 4 অর্ডারের নয়। কেউই 4 অর্ডারের নয় মানে হচ্ছে অল অফ দেম আর অফ অর্ডার 2, ঠিক আছে। মানে আবারও বলে দিচ্ছি আইডেন্টিটিটাকে বাদ দিয়ে। সুতরাং এইটা হচ্ছে লাস্ট কেস। এই কেসে আমাকে প্রমাণ করতে হবে যে তোর গ্রুপটা দেয়া আছে সেটা সাইক্লিক, জায়গা রয়েছে। আচ্ছা, এইখানটা করছি। এটার জন্য আমরা কি প্রমাণ করব? আমি দেখেছি যে গ্রুপের তুই যে কোনো একটা এলিমেন্ট চুজ কর, এটা করলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা, তো আমি কি বললাম? আমি বললাম ধর গ্রুপ থেকে যে কোনো একটা এলিমেন্ট চুজ করলি এবং সেটার থেকে আমি ক্লেম করছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি, এইটা, তাই তো? এক্স স্কোয়ার অর্ডার 2 হওয়া মানে কি? অর্ডার 2 হওয়া মানে পাওয়ারে 2 করলে আইডেন্টিটি হয়, ই হয়, এটাই তো মিনিং, যে ফর অল এক্স বিলংস টু জি, তাদের পাওয়ার করলে 2, সেটা হবে আইডেন্টিটি। এটাই হচ্ছে আমি লাস্ট কেসটা। তো এটা যদি হয়, মানে একটা সেটের বা গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোর যে কোনো এলিমেন্টটাকে তুই যদি চুজ করিস এবং তার পাওয়ারে স্কোয়ার করিস, মানে তার অর্ডার 2 হয়, যে কোনো টাইপের যে কোনোভাবে বলতে পারিস, তাহলে সেই গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। কি করে হবে? আমি সেই গ্রুপ থেকে দুটো এলিমেন্ট চুজ করব, একটা ধর এক্স আর একটা ধর এক্স, একবার এটা জেনারেল ভাবে লিখেছি, তাহলে অন্য কিছু চুজ করি, ধর আলফা বিটা চুজ করছি, আলফা আর বিটা বিলংস টু জি, লেট। তাহলে এটা যদি হয়, এবং তাহলে আমরা এখান থেকে পাবো আলফা স্কোয়ার ইকুয়ালস টু ই, বিটা স্কোয়ার ইকুয়ালস টু ই। এই দুটো জিনিস আমরা
জানি, কারণ বলে দিচ্ছি যে গ্রুপের যে কোনো দুটো এলিমেন্টকে চুজ করলে তার অর্ডার হচ্ছে 2। তাহলে সবারই অর্ডার যদি 2 হয়, আলফার অর্ডার 2 হবে, বিটার অর্ডারও 2 হবে, এবং তাহলে আলটিমেটলি এ স্কয়ার ইকুয়ালস টু ই, বি স্কয়ার ইকুয়ালস টু ই হবে। আচ্ছা, করবো কোথায় এখানে? ছাড়, এখানে পরের পাতায় করি। এই জায়গাটা কোথাও একটা, এই জায়গাটা। তো আমি করলাম কি, ওই আলফা স্কয়ার যদি ই হয়, তাহলে এখান থেকে দেখানো যায় আলফা ইকুয়ালস টু আলফা ইনভার্স। আবার বিটা স্কয়ার যদি ই হয়, এখান থেকেও দেখানো যায় বিটা ইকুয়ালস টু বিটা ইনভার্স। কেন? দুদিকে আলফা ইনভার্স আর বিটা ইনভার্স দিয়ে প্রি বা পোস্ট যে কোনো মাল্টিপ্লিকেশন কর, তাহলেই এই জিনিসটা পেয়ে যাবি। ঠিক আছে, আলফা স্কয়ার মানে আলফা ইন্টু আলফা। তুই আলফা ইনভার্স দিয়ে যদি দুদিকে মাল্টিপ্লাই করিস, তোর তাহলে ওই আলফা আর আলফা ইনভার্স ওই গ্রুপের নর্মাল প্রপার্টি দিয়ে যেগুলো ডিডিউস হয়, তো সেরকমভাবে ডিডিউস করলে আলফা ইকুয়ালস টু আলফা ইনভার্স পাবি। সিমিলারলি বিটা ইকুয়ালস টু বিটা ইনভার্স। এবার আমাকে দেখাতে হবে গ্রুপটা অ্যাবেলিয়ান। কি করে দেখাবো? তাহলে আলফা বিটা গুণ করলে নিশ্চিতভাবে বিটা আলফা হওয়া উচিত। তো সেইটাই আমরা হচ্ছে কিনা চেক করব। তাহলে আলফা ডট বিটা, এটা মানে কি? আলফার জায়গায় আমি আলফা ইনভার্স বসাতে পারি, বিটার জায়গায় আমরা বিটা ইনভার্স বসাতে পারি, কারণ দুজনেই সেম। আলফার সমান আলফা ইনভার্স, বিটা সমান বিটা ইনভার্স। তা এটাকে আমরা বিটা ডট আলফা হোল ইনভার্স লিখতে পারি, কারণ এটা গ্রুপ থিওরির প্রপার্টি। আমি প্রমাণ করেছিলাম যে এ ডট বি বা বি ডট এ, যে কোনোটাই বলিস না, মানে সূত্রটা ছিল এইরকম, এ ডট বি হোল ইনভার্স সমান সমান বি ইনভার্স ডট এ ইনভার্স, সহজ কথা। ঠিক আছে, তাহলে আমি ওই বি এর জায়গায় আলফা নিয়েছি, আর এর জায়গায় বিটা নিয়েছি। তো নিলেই সেই জিনিসটা তোর এসে যাবে আর কি। এই লাইন থেকে লাইনটা তোরা লিখতে পারবি। এবার খেয়াল করে দেখ, বিটা ডট আলফা, আচ্ছা এইটা তাহলে নন রেজাল্টটাকে আমরা কিন্তু ইউজ করেছি এই লাইনে। এবার বিটা একটা এলিমেন্ট, আলফা একটা এলিমেন্ট গ্রুপের, তাহলে বিটা ডট আলফা সেই গ্রুপেরই এলিমেন্ট। এবার গ্রুপটা বেসিক্যালি তোরা জানিস যে যে গ্রুপটা তোদেরকে দিয়েছে সেই গ্রুপটার হচ্ছে অর্ডার 2, এবং অর্ডার 2 হওয়া মানে যে কোনো এলিমেন্ট তুই যদি করে দেখিস সেটা তার নিজেরই ইনভার্স হয়ে যাবে। এবার বিটা ডট আলফা এটাও গ্রুপের একটা এলিমেন্ট, তার মানে এটারও যেটা ইনভার্স হবে সেটাই বেসিক্যালি নিজে হবে। ঠিক আছে, সেই জন্য বিটা ডট আলফা হোল ইনভার্স ইকুয়ালস টু বিটা ডট আলফা, এই জিনিসটা আমরা লিখতে পারবো। আবারও বলে দিচ্ছি, গ্রুপের অর্ডার 2 হওয়া মানে যে কোনো এলিমেন্ট, এনি এলিমেন্ট ইজ ইকুয়ালস টু ইটস ওন ইনভার্স। যে কোনো এলিমেন্ট তার নিজের ইনভার্সের সাথে সমান। সেটা এই দুটো এলিমেন্টের যে ওপরে যেমন ট্রু, সেটা বিটা ডট আলফা করে যে নতুন এলিমেন্টটা তৈরি হচ্ছে সেটার ওপরও ট্রু। সুতরাং বিটা ডট আলফা, কেননা কি বিটা ডট আলফা এটা হচ্ছে গ্রুপেরই এলিমেন্ট থাকবে অ্যাকর্ডিং টু দ্য ক্লোজার প্রপার্টি অফ দ্য গ্রুপ জি। তো সুতরাং সেটার যে ইনভার্স বিটা ডট আলফা, তার যে ইনভার্স সেটাও কিন্তু বিটা ডট আলফাই হবে। মানে সহজ কথা আমি এরকম বোঝাতে চাইছি যে বিটা ডট আলফা এটা তো কোনো একটা ধর গামা, এটা বেসিক্যালি জি এরই কোনো না কোনো একটা এলিমেন্ট, এবং সেটা জি এর এলিমেন্ট হলে গামা স্কয়ার ইকুয়ালস টু গামা হয়, এবং সেটা হওয়া মানে সরি গামা স্কয়ার ইকুয়ালস টু ই হয়, এবং সেটা হওয়া মানে গামা ইকুয়ালস টু গামা ইনভার্স হয়। আর গামা যদি বিটা ডট আলফা হয় তাহলে বিটা ডট আলফা ইকুয়ালস টু বিটা ডট আলফা ইনভার্স। তো এই জায়গাটার যদি মনে হয় যে প্রুফে বুঝতে অসুবিধা হচ্ছে, এইটা হচ্ছে তার তো বোঝার জন্য। তো যাই হোক, তাহলে সুতরাং বিটা ডট আলফা ইনভার্স ইকুয়ালস টু বিটা ডট আলফা হলো। সুতরাং তুই আলটিমেটলি শুরু করেছিলি এইখান থেকে, পৌঁছালি এইখানে। তো সেই কারণে দেখ, খেয়াল করে দেখ, এটা আলফা ডট বিটা ইকুয়ালস টু বিটা ডট আলফা, এটাই হচ্ছে কমিউটেটিভ ব্যাবিলিয়ানের নিয়ম হয়। এটা হলে কমিউটেটিভ হয়। তাহলে যে যদি দেখলাম যখন এর অর্ডারটা, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যখন 2 হবে তখনও গ্রুপটা অ্যাবেলিয়ানই থাকবে। ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই জায়গাটাই তোরা তুই করিসনি, বেসিক্যালি এই জায়গাটাই করা দরকার, এই ক্যালকুলেশনটা দরকার ছিল। ঠিক আছে, এখানে আমি কোনোভাবেই কোনো এ দিয়ে ক্লেম করতে পারবো না, এটা একদম পিওরলি করে দেখাতে হলো। বাকিগুলো যেমন বিভিন্ন থিওরি দিয়ে ক্লেম করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে এই প্রবলেমটা অনেক সময় মানে ডিরেক্ট প্রবলেম হিসেবে আসে। কিরকম বলছি, ধর এরকম প্রবলেম পাবি যে
prove if in a group G A square is equals to E for all A belongs to G, prove the group is abelian. এইটা হচ্ছে ওই পার্টটার অংশটা যেটা আলাদা এরকম প্রবলেম হিসেবে আসতে পারে, যে একটা গ্রুপের প্রমাণ করো যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয় বা a স্কয়ার ইকুয়ালস টু a এরকম দিতে পারে, অথবা অর্ডারে ইকুয়ালস টু 2 এটাও দিতে পারে, তো তাহলে গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। এই প্রুফটা অনেক সময় করতে দেয় আর কি। তো এটা বললাম। আচ্ছা, আর বলার মধ্যে বাকি সবাইকে বলছি আবারও যে সেন্ট্রালাইজার, নর্মালাইজার এরা তিনজনই কিভাবে সাবগ্রুপ হয় সেই স্ট্রাকচারটা প্রত্যেকে করবি। ওইটা খুব দরকার, কারণ ওইগুলো অনেক সময় প্রমাণ আসে যে প্রমাণ করো, এই সেন্টারটা দিয়ে দিল, তোদেরকে ডিফাইনটা করে দিয়ে বললো প্রমাণ করো এটা একটা সাবগ্রুপ বা সেন্ট্রালাইজারটা যে কোনোটা। তো যাই হোক, এটা করে দিলাম। আচ্ছা, আর একটা কোশ্চেনটাই আমার দরকার ছিল। আচ্ছা, এটা তোদের আগের কোশ্চেন। তো বেসিক্যালি যেটা দেখতে হবে বা যে ধরনের জিনিসটা দেখাতে চাইছিলাম, আচ্ছা এইখানে খেয়াল করে দেখ, তোদের এই কোশ্চেনটা এসছে এক্সামিন করতে বলেছে দ্যাট এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, মানে সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হবে। এটা একদম নর্মাল থিওরি ছিল, হ্যাঁ এটা একদম থিওরি, খুব ছোট্টই থিওরি, 2 নম্বরের কোশ্চেনে এসছে। আচ্ছা, এইগুলো সমস্ত তোর ওই ফাংশনের ইনভার্টিবিলিটির প্রশ্ন, আর একটা তোর রিলেশনের অঙ্ক এসছে। আচ্ছা, এগুলো আশা করা যায় করতে পারবি। এবার আমার যে জায়গাটা এখন অব্দি দরকার সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক, যে ইন এ গ্রুপ জি এ যদি একটা এলিমেন্ট হয় যার অর্ডার যদি 30 হয়, এ টু দি পাওয়ার 18 এই এলিমেন্টটার অর্ডার কত হবে? তাহলে এটাকে আমরা এইখানে কোথায় করছিলাম, তাহলে এই এক্সাম্পলে নিচ্ছি যে গ্রুপের মধ্যে দেয়া আছে এ এলিমেন্টের অর্ডার 30, ফাইন্ড অর্ডার অফ এ টু দি পাওয়ার 18, এটার অর্ডার কত হবে? কি করে করব? এর অর্ডার 30 দেওয়া আছে, মানে এ টু দি পাওয়ার 30 ইজ ইকুয়ালস টু ই, এটা জানি। এটার অর্ডার কত হবে, কত হবে আমার জানা নেই, আমি এটাকে কে ধরে নিলাম মনে মনে। তো এটার অর্ডার যদি কে হয়, তাহলে এ টু দি পাওয়ার 18k ইজ ইকুয়ালস টু নিশ্চিতভাবে ই হবে, বা এটা যদি মুছে দিই, একটা লাইন এক্সট্রা করি, মানে এ টু দি পাওয়ার 18, এটা যদি মনে মনে বি এলিমেন্টটা ধরে নিই, তাহলে অর্ডার অফ বি ইজ ইকুয়ালস টু কে, বা বি টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু ই। আর বি টু দি পাওয়ার কে মানে বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার 18, তার মানে এ টু দি পাওয়ার 18k ইজ ইকুয়ালস টু ই, এইটা হবে। এবার আমাকে বল, এইটা গিভেন দেওয়া আছে, এখান থেকে কে এর ভ্যালু কত হবে? এটাই তো হচ্ছে অ্যান্সার, এটাই তো তোরা 18k equals to 30. না, 18k ইকুয়ালস টু 30 নয়, ভালো করে ভেবে বল। কাছাকাছি বলেছিস, 50% ঠিক। এখানে একটা জিনিস বাদ যাচ্ছে বলতে, সেটা হচ্ছে এটা কিন্তু লিস্ট পজিটিভ ইন্টিজার হবে। তো লিস্ট পজিটিভ যখনই বলবো না, তখনই আমি যদি জানি এর অর্ডার 30, আর এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার 18k করেও ই আসছে, তার মানে বেসিক্যালি আমরা যেটা বলতে পারি যে 18k, হ্যাঁ, আর 30, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে 30 দিয়ে 18k কে ডিভাইড করা যায়। হ্যাঁ, মানে আগে পরে লিখে ফেললাম, 30 ডিভাইডস 18k।
এটা হবে বেসিক্যালি 30 দিয়ে 18K কে ডিভাইড করা যায়, কারণ আমরা অর্ডার মানে জানি লিস্ট পজিটিভ ইন্টিজার। তো বেসিক্যালি সেই লিস্ট ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে 30, আর এটা কোনো হায়ার নিশ্চিতভাবে 18K, এটাও হচ্ছে, তার মানে এই 18Kটা নিশ্চিতভাবে 30-এর থেকে বড় কিছু জিনিস। তো এবং বড় কিভাবে হবে, কতটা বড় না, বেসিক্যালি এমনই থাকতে হবে যাতে কিনা করে 30 দিয়ে যেন 18K কে ডিভাইড করা যায়, তবেই এটা গিয়ে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে সহজ কথায় 18Kটা শুড বি আ মাল্টিপল অফ 30, 30-এর কোনো না কোনো মাল্টিপল হবে, তবেই A⁻30 মানে এই যে এর অর্ডার যে 30, এটা আমরা বলতে পারবো, নাহলে হবে না। তো মানে এটা যদি কোনোভাবেই অন্য কিছু হয়, তাহলে এর দেখবি অর্ডার আরো কমে যাবে, তো সেটা তো এলিজিবল নয় এখানে, সেটা হবে না। তো যেটা এখানে হবে সহজ কথা, সেটা হচ্ছে 30 ডিভাইডস 18K, এবং কেটা যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হয় তাহলে কে এর ভ্যালু কত হবে, কত হচ্ছে বলতে কি এবার কে এর ভ্যালু তাহলে কত হচ্ছে, 30 দিয়ে ডিভাইড করা যায় যাতে 18K কে, কত হবে রে? এই কি বুঝতে পারলি? না না 5। হ্যাঁ 5 হবে, 5 ছাড়া আর কি হবে, 18 নামতা পড়বি পেয়ে যাবি, 30 দিয়ে তো ভাগ করা যায়, সিম্পল জিনিস। তো মানে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মিনিমাম, A⁻30, A⁻18Kটাও হচ্ছে, তার মানে এটা নিশ্চিতভাবে 30-এর থেকে বড় কিছু, মানে সহজ কথা 30-এর এবং বড় কিছু বললেও কথাটা ঠিক হলো না, 30-এর মাল্টিপল কিছু হবে, তবেই এটা হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে যেমন ধর যদি মনে পড়ে যে আমি এখন বলেছিলাম একটা, ধর এলিমেন্টের অর্ডার যদি ধর ডি হয়, তার মানে A⁻D বেসিক্যালি এখন A⁻D এর হায়ার টার্মগুলো যদি দেখি, আরো পরের বলতে A⁻2D দেখবি, সেটাও দেখবি হবে। A⁻3D যদি দেখিস তাহলেও হবে, এরম ভাবে। এর মাঝে কিন্তু কেউ হবে না, এর মাঝে কেউ হবে না, জাস্ট ডি এর মাল্টিপল যারা, সেই সব জায়গাতেই তুই পাবি। তার মানে কোনো একটা জায়গা তোকে যদি পিক করে দিয়ে দেয় সেই পাওয়ারটা অর্ডারটা, সেটা বেসিক্যালি দেখ, সেটা অ্যাকচুয়ালি অরিজিনাল যে এর যে অর্ডার তার মাল্টিপল, আর কিছুই না। আচ্ছা, এই জিনিসটা এখানে বেসিক্যালি কাজে লাগছে, আর কিছুই না। তো এইভাবে আমরা বের করি, এই অ্যান্সার আমরা বের করি। আচ্ছা, আশা করি বুঝতে পারলি, আর একটু দেখে নিবি হয়, খুব ইজি ব্যাপার, কিচ্ছু নেই। আর তারপর ধর একটা ধরনের এক্সাম্পল দিয়েছে যে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য কোশেন্ট গ্রুপ Z/10Z, Z/10Z বা Z মডিউলো 10Z যাই বলিস না কেন, এই গ্রুপটার, এই কোশেন্ট গ্রুপটার অর্ডার তোকে বের করতে হবে। অর্ডার তো কি করে বের করবি বলতে, কি এটা কত হবে, কিভাবে হবে, যে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য কোশেন্ট গ্রুপ, এইটা। তাহলে আমি আমার কাগজে ফিরে আসি, পরের পাতায় যাই। ফাইন্ড দ্য অর্ডার অফ Z/10Z, তাহলে কোশেন্ট গ্রুপ, এটা হচ্ছে কোশেন্ট গ্রুপ। কোশেন্ট গ্রুপ এইগুলোর অর্ডার আমাকে জানতে হবে। অর্ডার বলতে কোশেন্ট গ্রুপের মধ্যে কটা এলিমেন্ট আমার কাছে রয়েছে। তো যদি আমরা যে থিওরি পড়েছিলাম সেই থিওরির সাথে যদি একটু কম্পেয়ার করিস, এখানে জিটা হচ্ছে বেসিক্যালি জেড, মেইন গ্রুপ যেটা, সেটা হচ্ছে জেড। জি এর একটা সাবগ্রুপ আছে এইচ, যেটাকে আমি বলছি 10Z। সেটা যদি হয়, আমি কি চেক করব, আমি চেক করব কোশেন্ট গ্রুপ। কোশেন্ট গ্রুপ হওয়ার জন্য আমাকে কোসেটগুলো চেক করতে হবে। কোসেটগুলো চেক করবো বলতে, এবং কোসেটের সাথে কি হতে হবে, কোসেটগুলো কিন্তু মানে লেফট কোসেট আর রাইট কোসেট করসপন্ডিং সমান হতে হবে, তবেই কিন্তু আমরা কোশেন্ট গ্রুপ গিয়ে ডিফাইন করতে পারি। তার মানে আমি যদি ওই কোসেটগুলোর কথা চিন্তা ভাবনা করি, প্রথম কোসেটটা এইটা, দ্বিতীয় কোসেটটা, সরি
এইটা 3 নম্বরটা এইটা, এরকম করে তুই এই কোশ্চেনগুলো অব্দি তুই পেতে পারবি। এবং এই কোশ্চেনগুলো প্রত্যেকে করে দেখবি ডিস্টিংক্ট হবে। ডিস্টিংক্ট হবে কেন? এবং ডিস্টিংক্ট হবে তার থেকেও বড় কথা, এইটাও তার সাথে সমান হবে, উল্টোটা, মানে লেফট আর রাইট কোসেট এটা দুজনে সমান হবে। লেফট আর রাইট কোসেট সমান হবে। লেফট রাইট কোসেট সমান না হলে আমরা ওই কোসেন গ্রুপ তো তৈরি করতে পারবো না। হ্যাঁ, কোসেন গ্রুপের এটাই কন্ডিশন ছিল। আর এরা সবাই কিন্তু ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট হওয়া মানে এই 10টা দিয়ে পুরো জেটকে আমরা পার্টিশন করে ফেলেছি, এই 10টার বাইরে আর কিছু নেই। তুই যদি এটা লিখিস 0 প্লাস এইচ, এইচটা বেসিক্যালি কি দেখ, 10z। 10z মানে জেড এর মাল্টিপল, 10 দিয়ে মাল্টিপল। এখন জেড তোরা জানিস জেডটা কি, বেসিক্যালি জেডটা এই ধরনের গ্রুপ, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম করে গ্রুপটা। তো তাহলে 10z সেটা বেসিক্যালি ওর 10 গুণের যেটা সেটা হবে প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 20 প্লাস মাইনাস 30 এরকম ভাবে থাকছে। আচ্ছা, 1 প্লাস এইচ এর সাথে যদি 1 যোগ করিস, সরি এটার সাথে নয়, এই 10z এর সাথে, 10z এর সাথে যদি 1 যোগ করিস তাহলে কি হবে, বেসিক্যালি এটা তোর 0-র সাথে 1 যোগ করলে 1 হয়ে যাচ্ছে। এটা প্লাস 10-এর সাথে যখন 1 অ্যাড করবি ওটা তখন 11 হয়ে যাবে, আর যখন মাইনাসের সাথে যোগ করবি তখন এইটা হয়ে যাবে। তো এইরকম ভাবে কিছু এলিমেন্ট পাবি। এই সিমিলারলি এই সেটটাকে তোরা দেখতে পারিস, সিমিলারলি এই সেটটাকে তোরা দেখতে পারিস, যে এই দেখবি এই সেটগুলো সমস্তটা নিয়েই তোর ওই 10z আর মানে 0 প্লাস এই 10z, 1 প্লাস 10z এরকম করে 9 প্লাস 10z এরা সবাই নিয়ে একসাথে এই জেড এর একটা পার্টিশন তৈরি হচ্ছে। তার মানে এই এখানে কথাটা লিখে দিই, যদি লিখে বুঝতে অসুবিধা হয়, যে 0 প্লাস এইচ বা 0 প্লাস 10z, 1 প্লাস 10z, ঠিক আছে, আপ টু 9 প্লাস 10z এরা হচ্ছে বেসিক্যালি আমার যে কোশেন্ট গ্রুপ, কোশেন্ট গ্রুপ, সেই কোশেন্ট গ্রুপের মেম্বার। এরাই পার্টিশন করছে, এরাই কোশেন্ট গ্রুপের মেম্বার বেসিক্যালি। হ্যাঁ, তো সুতরাং এখানে কটা এলিমেন্ট আছে, 0 প্লাস 10z 10টা। সুতরাং কোশেন্ট গ্রুপের ইয়ে কত হবে, 10 হবে, অর্ডার 10 হবে। সহজ কথা, কোশেন্ট গ্রুপের স্ট্রাকচারটা তোদের কাছ থেকে দেখতে চেয়েছে কি আছে। এবং কোশেন্ট গ্রুপ এক্সিস্টেন্সের জন্য তোরা জানিস যে লেফট কোসেট আর রাইট কোসেট সমান হতে হয়, তাছাড়া তো আর হয় না। সেই জিনিসটা তোরা দেখিয়ে দিলি যে লেফট রাইট গুলো সব সমান টমান হয়ে যাচ্ছে। তো সেটা যদি হয় তাহলে হবে। তো যাই হোক, সেটা ছাড়াও তোর রয়েছে, সেটা ছাড়াও একটা মেন গ্রুপের কন্ডিশন দিয়ে দেখানো যেতে পারে। মেন গ্রুপের অ্যাবিলিয়ান বা এই জাতীয় কিছু হলে হয়, সেই ধরনের প্রপার্টিগুলো ইউজ করে দেখাতে পারিস, যে হচ্ছে আর কি, মানে অ্যাবিলিয়ান গ্রুপ যেটা বলেছিলাম মনে আছে কি, অ্যাবিলিয়ান গ্রুপের যদি মানে মেন গ্রুপটা যদি অ্যাবিলিয়ান হয় তার যে কোনো সাব গ্রুপ বেসিক্যালি নর্মাল হয়ে যায়। তো মেন গ্রুপ জেড যেটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপই বেসিক্যালি। তো তাই জন্য নর্মাল হয়ে এমনিতেই নর্মাল হয়ে যায়। নর্মাল হওয়া মানে বেসিক্যালি এইটা জিনিসটা নর্মাল হওয়ার কন্ডিশন অ্যাকচুয়ালি। তো সেটা আর এক্সট্রা করে দেখানোর দরকার পড়ে না, সেটা জাস্ট ক্লেম করলি, থিওরি দিয়ে ক্লেম করলেই সাফিসিয়েন্ট। কিন্তু যে জিনিসটা যেটা দেখাতে হবে, জাস্ট এই গ্রুপের যেন স্ট্রাকচারগুলো তোরা বুঝতে পারিস, এই গ্রুপের এই গ্রুপটা স্ট্রাকচার, গ্রুপ বলছি তোর কোসেট স্ট্রাকচার, এই প্রসেসের স্ট্রাকচারগুলো কি হচ্ছে, এবং এই স্ট্রাকচারগুলো লিখে পুরোটা যথাযথ লিখবি। লিখে দেখবি যে জেটটা পুরোপুরি এটা দিয়ে পার্টিশন হয়ে যাচ্ছে কিনা। মানে এই প্রত্যেকটা, এই 10টা প্রত্যেকেই কিন্তু আলাদা, মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এবং এদেরকে ইউনিয়ন করলে জেড হয়ে যাচ্ছে, এই 10টা এলিমেন্টকে ইউনিয়ন করলে। তো এটাই হচ্ছে কোশ্চেন গ্রুপের স্ট্রাকচার, এবং অর্ডার যেটা ওরা চেয়েছিল সেটা হচ্ছে 10। এরপর একটা কোশ্চেন এসছে, ফাইন্ড দ্য এলিমেন্টস অফ দ্য রিং Z12 হুইচ আর জিরো ডিভাইজার্স। এটা তোরা বলবি Z12 এর কোন এলিমেন্টগুলো জিরো ডিভাইজার। এলিমেন্টস of Z12 which are
জিরো ডিভাইজার্স। জিরো ডিভাইজার হওয়া মানে ওই দুটো মানে আগে Z12 এর এলিমেন্টগুলোকে দেখে নে, Z12 এ কারা কারা থাকছে। Z12 এ 0 বার লিখতে, বার চাইলে বার দিতে পারিস, 2 3 করে আলটিমেটলি 11 দিয়ে দে বার। তাহলে জিরো ডিভাইজার বলতে আমি কোন একটা এলিমেন্ট যদি নন জিরো এলিমেন্ট চুজ করি Z12 মধ্যে থেকে, এবং তার রেসপেক্টে দেয়ার এক্সিস্ট b not equals to 0 and b belongs to z bar Z12 such that a into b is equals to 0, এটা যদি হয়, অথবা b into a 0, যে কোনো একদিক দিয়ে। কিন্তু এখানে অ্যাবিলিয়ান ব্যাপারটা অলরেডি Z12 এর মধ্যে রয়েছে, তাই a ডট b লিখবি বা b ডট a লিখবি, তার সাথে কিছু এসে যাচ্ছে না, অর b ডট a equals to 0 লিখে রাখতে পারি। তো এটা যদি হয় তাহলে বি কে এর জিরো ডিভাইজার বলা হয়। মানে এ যদি নন জিরো হয় এবং কি লিখলাম দাঁড়া এক মিনিট দেখিনি, এ যদি নন জিরো হয় এবং তার রেসপেক্টে যদি একটা যে বি থাকে, হ্যাঁ, যেটা নন জিরো কিন্তু এই দুজনের গুণফল জিরো, তখনই বিটাকে এর জিরো ডিভাইজার বলা হয়। ঠিকই আছে, পারফেক্ট। তো সেটা যদি হয়, এবার বল Z12 মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো জিরো ডিভাইজার, বলে ফেল কোনটা কোনটা হবে এইখানে কিন্তু। হ্যাঁ বল। 3 4 নেই তাহলে? হ্যাঁ 6 2 হ্যাঁ হ্যাঁ 3 4 হতে পারে, এটা জিরো হয়। 8 3 2 6 হলো, এটাও জিরো হলে হয়। 3 8 এটা হবে। আর কিছু আসছে? 3 4 5 4 6 ছয় দুগুণ হয়ে গেছে, 7 নেই, 8 4 9 6 4 6 হতে পারে। তো আলটিমেটলি জিরো ডিভাইজার কারা কারা হতে পারে, তাহলে 3 2 3 4 6 8 এরা। ঠিক আছে, মানে সেট হিসাবে যদি তোরা দেখিস তাহলে 2 3 4 6 8 জিরো ডিভাইজার থাকতে পারে। ঠিক আছে, প্রাইম নাম্বার হলে এই জিনিসটা হতো না, মানে প্রাইম বলতে এই Z12 না হয় কোনো একটা প্রাইম নাম্বার দিল, তাহলে এটা হয় না। কিন্তু প্রাইম ছাড়া কোনো কম্পোজিট নাম্বার দিলেই এই ধরনের কেস এসে যায়। তো যাই হোক, এটা বুঝতে পারলি, কটা খুব জটিল কিছু নেই। তারপর একটা অঙ্ক দিয়েছে যে দেখ, শো দ্যাট দ্য রিং অফ ম্যাট্রিসেস contains divisors of 0 and does not contain unity। ঠিক আছে, তো ইউনিটি চোখে থেকে বোঝা যাচ্ছে, খালি তোকে প্রমাণ করতে হবে ডাস ডিভাইসার কোথায় গেল, শুধু রিং অফ ম্যাট্রিক্সেস contains divisor of 0 and does not contain the unity। divisor of 0 রয়েছে, এটা তোকে প্রমাণ করতে হবে। কি করে করবি? আচ্ছা, এইটা 2a 0 0 2b abz, তার মানে এই ধরনের দিয়েছে 2a 0 0 2b ab belongs to z। তোকে বলেছে এই যে ম্যাট্রিক্স গুলো দিয়ে দিয়েছে, এই সেই সেটটা দিয়ে দিয়েছে, এই সেটের মধ্যে যদি এবিটা ভ্যারি করে জেড এর মধ্যে থেকে, তাহলে তুই এরকম টাইপের প্রচুর ম্যাট্রিক্স পাবি, এরকম দেখতে প্রচুর ম্যাট্রিক্স পাবি। সেই ম্যাট্রিক্স গুলোকে নিয়ে ম্যাট্রিক্সের নর্মাল অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা নতুন সেট তৈরি হয়েছে, কিছু একটা নাম দিতে পারিস জি। তো ওই জি প্লাস ডট, এটা বেসিক্যালি একটা রিং বানাচ্ছে এটাকে, সেটা তোরা চেক করে দেখবি। এটা তোদের উপর ছাড়লাম, এটা চেক করে দেখবি এটা রিং তৈরি হচ্ছে কিনা। হ্যাঁ, ওরা বলে দিয়েছে, যদিও করার দরকার নেই অঙ্কের রেসপেক্টে, কিন্তু প্র্যাকটিস করে দেখি সেটা, যে এই ম্যাট্রিক্স গুলো একটা রিং তৈরি করছে কিনা। এবার রিং তৈরি যদি করে, এবার বলেছে ওখানে কোনো জিরো ডিভাইজার নেই, কন্টেন্টস ডিভাইজার অফ জিরো, জিরো ডিভাইজার আছে,
ঠিক আছে, আর ইউনিটি নেই। আচ্ছা, যে জিরো ডিভাইজার যদি থাকে তার মানে বুঝতে পারছি সেই গ্রুপের থেকে দুটো নন জিরো ম্যাট্রিক্স যদি আমরা নিয়ে নিই, তাদের গুণ করার পরেও একটা জিরো ম্যাট্রিক্স হতে পারে। যেমন ধর আমি ব্যাপারটা লিখছি, ধর জি এর মধ্যে থেকে আমি দুটো ম্যাট্রিক্স আমি সিলেক্ট করছি। ধর একটা ম্যাট্রিক্স বলছি এক্স এক্স এরকম বলছি, ধর ধর 2a1 0 0 2b1, আরেকটা ওয়াই, সেটা হচ্ছে 2a2 0 0 2b2। দুটো এলিমেন্ট এই সেটের মধ্যে থেকে আমরা চুজ করেছি, এবং এই দুটো এলিমেন্ট কিন্তু বেসিক্যালি কেউই জিরো নয়, ঠিক আছে, নন জিরো এলিমেন্ট। নন জিরো এলিমেন্ট বলতে আমি কি বোঝাতে চাইছি, নন জিরো এলিমেন্ট বলতে বোঝাতে চাইছি যে এটা জিরো কখন হবে, এই এলিমেন্টটা জিরো এলিমেন্ট কখন হয়ে যাবে, বা এই রিং এর রেসপেক্টে তুই যদি জিরো এলিমেন্টের কথা ভাবিস, সেই জিরো এলিমেন্টটা কিন্তু সেই এলিমেন্টটা হবে যেখানে এই এই কর্নার দুটো জিরো হবে, মানে সহজ কথা এ আর বি এর ভ্যালু জিরো 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 হবে, এও জিরো হবে বিও জিরো হবে, মানে এই ম্যাট্রিক্সটার কথা বলতে চাইছি, 0 0 0 0 এরকম ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের অ্যাডিশনের রেসপেক্টে জিরো এলিমেন্ট এইটা, ঠিক আছে। কেন, দেখ এবি তো জেড এর এলিমেন্ট, তাহলে এবির ভ্যালু জিরো হতে পারে, এবি ক্যান বি জিরো। তো এ আর বি যদি জিরো হয় তাহলে 2 ইন্টু 0 2 ইন্টু 0 জিরোই হলো, তাহলে আলটিমেটলি এই এলিমেন্টটা, সুতরাং এই এলিমেন্টটা জি এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এবার আমি ক্লেম করেছি কি দুজনকে দুটো এলিমেন্ট, সরি দুটো এই জি এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিয়েছি, দুটো এমনই এলিমেন্ট নিয়েছি দুজনে টোটাল জিরো নয়, মানে এখানে ধর যদি কোনোভাবে এ ওয়ানটা জিরো হয় তাহলে বি ওয়ানটা জিরো হবে না, আবার বি ওয়ানটা জিরো হলে এ ওয়ানটা জিরো হবে না, কারণ একসাথে এই দুটো একসাথে জিরো হয়ে যেতে পারে না, তাহলে এটা জিরো এলিমেন্ট হয়ে যাবে। সিমিলারলি এইখানেও তাই, এ টু আর বি টু সাইমালটেনিয়াসলি কেউই জিরো নয়, এবং তার সাথে আরো একটা কথা বলতে পারি, এরা সবাই কিন্তু ওই জেড এর এলিমেন্ট, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, এরা হচ্ছে সমস্তটাই জেড এর এলিমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ জি। আর ইকুয়াল নেই, হ্যাঁ কি বল, যদি ইকুয়াল থাকে তাহলে তো জিরো হয়ে যাবে। কোন দুটো ইকুয়াল থাকে, a1 b1, মানে এ ওয়ান আর বি ওয়ান এর মধ্যে কেউ ইকুয়াল না, এ ওয়ান বি ওয়ান কি কে কি a1 equals to b1, এ ওয়ান ইকুয়ালস টু বি ওয়ান হলে তাতেও কিছু এসে যায় না, এ ওয়ান বি ওয়ান ইকুয়ালস টু হলে তারা যদি ওয়ান হয় তাহলে জিরো হয় না। আমি যেটা মানে জিরো একমাত্র তখনই হবে যখন এরা আলাদা আলাদা দুজনেই জিরো, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তাছাড়া আর কোনো কেস নেই, ঠিক আছে। সেই কেসগুলো আমি হবে না বলেই দিচ্ছি, মানে এ ওয়ানটা যদি জিরো হয় বি ওয়ানটা হবে না, উল্টোটা বি ওয়ান হলে এ ওয়ান হবে না, আর এখানে সে একই রকম কেস। তো সেটা কোথায় কাজে লাগবে সেটা পরের পাতায় দেখতে পাবি সেটা কি করে কাজে লাগবে। তাহলে এখন আমি যদি এক্স ইন্টু ওয়াই করি তাহলে কি আসছে, তাহলে 2a1 0 0 2b1, এটার সাথে 2a2 0 0 2b2, তাহলে যদি গুণ করি এইভাবে যদি গুণ হয় 4a1 a2, আচ্ছা এটা বোধহয় জিরো দাঁড়ালো, এটাও তোর বেসিক্যালি জিরো, আর এটা 4b1 b2, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার খেয়াল করে দেখ, আমি এ ওয়ানটাকে যদি জিরো চুজ করি আর বি টুটাকে যদি জিরো চুজ করি তাহলে এক্স ইন্টু ওয়াই এই যে ম্যাট্রিক্সটা সেটা 0 0 0 0 চলে আসে, কিন্তু এক্সটা যেখানে 2a1 0 0 0 2b1, আর ওয়াইটা বোধহয় 2a2 0 0, এটাও জিরো ম্যাট্রিক্স নয়, মানে 0 0 0 0 এরকম না, এটা জিরো ম্যাট্রিক্স হিসেবে বলতে চাইছি, জিরো ম্যাট্রিক্স, এটাও জিরো ম্যাট্রিক্স নয়, 2 ক্রস 2 জিরো ম্যাট্রিক্স নয়। তো খেয়াল করে দেখ, তাহলে তুই বি ওয়ান এর এ টুর যে কোনো নন জিরো ভ্যালু জেড এর মধ্যে থেকে চুজ করে নে, তাহলেই এই দু ধরনের ম্যাট্রিক্স যারা নন জিরো ম্যাট্রিক্স কিন্তু গুণ করলে জিরো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, সুতরাং এখানে ডিভাইজার অফ জিরো রয়েছে, ঠিক আছে। এবং তুই একটা পার্টিকুলার এক্সাম্পলও দিয়ে দিতে পারিস দরকার হলে, সব ধর সাপোজ বি ওয়ান এর ভ্যালু 1 ধরে নিলাম, এ টুর ভ্যালু
1 ধরে নিলাম, তাহলে যদি যে ম্যাট্রিক্স গুলো হলো লিখে দিবি ওই ম্যাট্রিক্সটা এবং গুণ করে 0 আসছে সেটা দেখিয়ে দিবি, তাহলেই হবে। এখানে আমার 0 ডিভাইজার রয়েছে। আর এটা নেই, কি কি নেই বলেছিল জানো, ইউনিট নেই। ইউনিট নেই, ওটা খুব খুব সিম্পল জিনিস। ইউনিট জেনারেলি ম্যাট্রিক্সের অঙ্কের ক্ষেত্রে তোর ইউনিট ইউনিট না আইডেন্টিটি কি বলবি, ও ডাজ নট কন্টেন দ্য ইউনিট। ইউনিটি বলতে কিছুই না, ওইটা আইডেন্টিটি। তাহলে ইউনিটি হোক বা যাই হোক না কেন, A1ও লেখার দরকার নেই, জাস্ট টু বি। ইউনিটি হওয়া মানে ইউনিটিটাকেও তো সেটের মেম্বার হতে হবে, এবং সেটের মেম্বার হওয়া মানে এই ধরনের কোনো একটা ম্যাট্রিক্স থাকতে হবে, মানে এ বির কিছু একটা ভ্যালু পেতে হবে, যেটার জন্য এইটা হবে। সহজ কথা, ম্যাট্রিক্সের ইউনিটি এই এলিমেন্টটাই হয়, ঠিক আছে? তো সেটা যদি হতে হয় তাহলে এ আর বি এর ভ্যালু দেখ হাফ ছাড়া কোনো গতি নেই, ঠিক আছে? এ আর বি এই দুজনেই হাফ হবে, কারণ হাফ কি আর জেড এর এলিমেন্ট হয়? জেড এর এলিমেন্ট তো নয়। তো সুতরাং এ বি এর কোনো ভ্যালু পাবি না, যার জন্য ওইটা ইউনিটি এলিমেন্টটা পাবি। বেসিক্যালি এটা হচ্ছে ইউনিটি এলিমেন্ট। ইউনিটি তুই কেন এলিমেন্ট, কারণ এই এলিমেন্টটা দিয়ে তুই ধর এই এলিমেন্টটাকে গুণ করলে ওই এলিমেন্টটাই ফিরে আসে, ঠিক আছে? ওটাই ইউনিটি এলিমেন্ট হবে। এটা জেনারেলি যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের অঙ্কের ক্ষেত্রে যখনই মানে কোনো এই ধরনের ম্যাট্রিক্স দেবে, এটাই জেনারেলি সবসময় ইউনিটি এলিমেন্ট হয়। তো তাহলে এটা হতে পারছে না, যা ম্যাট্রিক্সের যে স্ট্রাকচার দেওয়া আছে, যে এটা 2a1 2a অথবা 2b, হতেই পারছে না, মানে এ আর বি এর কোনো ভ্যালু আমরা এখানে পাচ্ছি না, যার জন্য এটা ইকুয়াল টু এটা হবে। তো এই জন্য ইউনিটি নেই, এটা বলে দিই। এই আরে বাস কোথায় গেল? আজ জিজ্ঞেস হলো তো, এইখানে আছে, ঠিক আছে। তো এটা গেল। এরপর যেটা সেটা হচ্ছে তোর তোর এইচ এর প্রবলেমটা, যে বলেছে কনসিডার ইন এ রিং প্রুভ দ্যাট 5z ইজ এন আইডিয়াল অফ z। তাহলে এইটা তোকে বলে দিয়েছে, কি কি দিয়ে দিয়েছে, রিং দিয়ে দিয়েছে জেড। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হচ্ছে প্রুভ দ্যাট 5 যা দিয়েছে তাই লিখি একদম, 5z ইকুয়ালস টু 5k, k বিলংস টু z। এটাকে তুই 5z ও নাম দিতে পারিস, বা যেটা দিয়ে দিয়েছে ওরা। তো প্রুভ দ্যাট ইজ এ আইডিয়াল। এই জেড এর একটা বেসিক্যালি আইডিয়াল হবে। তো আইডিয়াল তোদেরকে করিয়েছি, আইডিয়াল হওয়ার জন্য যেটা প্রথম কন্ডিশন আমাদের দরকার হয় সেটা হচ্ছে বেসিক্যালি যে সাবগ্রুপের কন্ডিশন, যে বেসিক্যালি ওই 5z যেটা দিয়েছে, 5zটা ওই যে জেড তো রিং, রিং মানে জেড প্লাস ডট, তিনটে অপারেশন, দুটো অপারেশন আর জেড রয়েছে। তো ওই অ্যাডিশনের রেসপেক্টে এই 5zটা হচ্ছে একটা এই জেডের একটা সাবগ্রুপ। তো সেটা প্রথম প্রমাণ করতে হবে। তার মানে এটা তোরা করবি, তোদের জন্য রেখে দিলাম। যেমন কি কি করবি সেটাও বলে দিচ্ছি। 1 নম্বর যেটা করবি, যে 5zটা ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ অফ z আন্ডার এডিশন, ঠিক আছে? এডিশন আন্ডারে সাবগ্রুপ হবে। সাবগ্রুপ দেখানোর জন্য দুটো কন্ডিশন দেখাতে হয়, তোরা কি কি দেখাতে হয় জানিস, সেটা দুটো দেখাবি তাহলে সাফিসিয়েন্ট। আর 2 নম্বর, এটা যেহেতু আইডিয়াল প্রমাণ করতে দিয়েছে, আরো দুটো জিনিস প্রমাণ করতে হয়, যে এই যে মেন রিংটা আমাদের দিয়ে দিয়েছে, সেই মেন রিং থেকে
যদি একটা এলিমেন্ট আমরা চুজ করি, বা ধর এখান থেকে একটা এলিমেন্ট চুজ করলাম, কি নাম দেবো, ধর এ চুজ করলাম, এ বিলংস টু জেড, এটা যদি চুজ করি, আর এই 5z থেকে একটা এলিমেন্ট চুজ করলাম ধর টি, যেটা কিনা 5z এর এলিমেন্ট, তাহলে দেখাতে আমাদের যেটা সেটা যদি হয় তাহলে এ টি আর টি এ, এই দুটো এলিমেন্টই তোর ওই বেসিক্যালি যে 5z সেইটার মধ্যে লাই করছে। ঠিক আছে, তো দুটো এলিমেন্ট যদি চুজ করি, একটা এলিমেন্ট ওই মেন যে রিং সেটার থেকে চুজ করি, আর একটা এলিমেন্ট যদি যে মানে যেকে আইডিয়াল তোকে দেখাতে বলেছে সেই আইডিয়াল থেকে চুজ করি, তাহলে ওই দুটো এলিমেন্টেরই তুই যদি গুণ করিস, গুণ বলতে ওই যে ডট অপারেশনটা রয়েছে, অবভিয়াসলি জেড এর রেসপেক্টে যে ডট অপারেশনটা রয়েছে, জেড তো রিং এর তো ডট অপারেশন রয়েছে, তার রেসপেক্টে তুই এই এটি আর টি এ দু রকমই তুই ডিফাইন করতে পারবি, সেই দুজনেই যেটা আইডিয়াল প্রমাণ করতে বলেছি সেই আইডিয়াল যে সেটটা সেই সেটের মধ্যে থাকবে। তো এই দুটো প্রপার্টি তোরা চেক করে দেখবি করতে পারছিস কিনা। খুব সিম্পল, এটা তো বোধহয় দেখার কিছুই নেই। জেডের যে কোনো এলিমেন্ট একটা ইন্টিজার হবে, আর 5z এর যে কোনো এলিমেন্ট 5-এর মাল্টিপল বা 5k হবে। তখন 5k দিয়ে কে তুই যদি কোনো ইন্টিজার দিয়ে গুণ করিস, তাহলে সবসময় সেটা 5k মানে এই 5-এরই মাল্টিপল থাকে। ঠিক আছে, সেটা 5k না হয় 5mnop কিছু একটা হলো, মানে হায়ার মাল্টিপল কিছু একটা হলো, কিন্তু সেটা 5-এরই মাল্টিপল থাকে। সুতরাং এই লাস্ট কন্ডিশন ট্রিভিয়ালি স্যাটিসফাই হয়ে যাবে। আর 5z বাই z এর সাবগ্রুপ কি করে হয় সেটা তোরা দেখাবি, সেটা আমরা তাও বলে দিচ্ছি যে দুটো যদি 5z এর থেকে এলিমেন্ট এখান থেকে যদি দুটো এলিমেন্ট নিস, সেই দুটো এলিমেন্টকে যদি যোগ করিস, একটা ধর 5 ধর a আর একটা ধর 5b, দুজনকে যদি যোগ করিস 5 কমন নিয়ে a প্লাস b হয়, সেটা 5-এরই মাল্টিপল হয়। সুতরাং তোর ওই সাবগ্রুপের প্রথম কন্ডিশন অটোমেটিক হোল্ড করে গেল। আর তোর ইনভার্স বেসিক্যালি যদি তোর 5a নিলি, 5-এর ইনভার্স বেসিক্যালি এখানে তোর 5 অফ মাইনাসে, ঠিক আছে, 5 অফ মাইনাসে বা -5-এ যে কোনোটাই বলিস না কেন। তো বেসিক্যালি এটা 5 অফ মাইনাসে এরকম বলাটাই ভালো। তো সেটাও কিন্তু দেখ বেসিক্যালি ওই 5z এরই মেম্বার। এর বদলে যদি -a নিই, তাহলে জেড এর এলিমেন্টই থাকে, কারণ জেড এর মধ্যে প্লাসগুলো যেমন আছে মাইনাস এলিমেন্টগুলো রয়েছে। সুতরাং প্লাসের রেসপেক্টে বা ডটের ইনভার্সের রেসপেক্টে দুটোই এটা তুই দেখাতে পারলি, দুটো প্রপার্টি দেখাতে পারলি সাবগ্রুপের, তাই জন্য ওটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে বেসিক্যালি অ্যাডিশনের রেসপেক্টে। তো এই জন্যে রিং হয়। সুতরাং এই এক্সাম্পল গুলো করলাম। এবার আচ্ছা, প্রথম দুটো হয়তো করলাম না, প্রথম দুটো তোরা নিজেরা চেষ্টা করে দেখবি যে ইনভার্টিবল যদি দিয়ে দেয় একটা ফাংশন, ইনভার্টিবল বা ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে কি বলেছে, ইনভার্ট দিয়ে দেয়নি বা প্রুভ করতে বলেছে, ওই ফাংশনটা দিয়ে দিয়েছে। তো ফাংশন fx ইকুয়ালস টু 3x + 1 একদম সিম্পল লিনিয়ার ফাংশন। ও লিনিয়ার ফাংশন আর থেকে আর হলে সিম্পল কিছু নেই, ওটা সবসময় ইনভার্টিবল হবে। করে দেখতে পারিস 1 to 1 1 to দুটোই তোকে করে দেখতে হবে যে বাইজেক্টিভ হবে, বাইজেক্টিভ হলে ইনভার্স এক্সিস্ট করবে, তো সেটা তোকে করতে হবে। আর বি এর প্রবলেম আশা করি তোদেরকে করিয়েছি, ঠিক আছে, বি এর প্রবলেম করিয়েছি যে তোর রিলেশন কিরকম রিলেশন, যে এক্স ইজ রো রিলেটেড টু ওয়াই whenever or if and only if x minus y is an even integer। তাহলে এটা তোকে দেখাতে বলেছি ইকুইভ্যালেন্স রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, তিনটেই দেখাবি। রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে, কারণ x মাইনাস এক্স সবসময় 0 হয়, 0টাকে ইভেন বলি আমরা ধরি। সিমেট্রিক সেটাও হয়ে যাবে, কারণ x মাইনাস ওয়াই ইভেন হলে y মাইনাস এক্সও ইভেনই হবে। আর ট্রানজিটিভ, x মাইনাস ওয়াই আর y মাইনাস এক্স দুজনে যদি ইভেন হয়, তাহলে দুজনকে যোগ করে দিলেও ইভেন হয়, এবং যোগ করলে ওটা দেখবি x মাইনাস জেড হয়ে যায়, ইভেনই থাকে। তো একদম খুব সিম্পল প্রপার্টি, এই তিনটে জিনিস তোরা প্রমাণ করলে এরা প্রমাণ হয়ে যাবে যে যেটা দেওয়া আছে রো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। তো এইটা মোটামুটি ডিসকাস করলাম, কোশ্চেনের আরো বাকি অংশ পরের দিন আবার ডিসকাস করব। তো আমি আবারও বলবো এই অঙ্কটা করতে তোরা সবাই করে দেখবি, চেষ্টা করে দেখবি 9-এর এ আর বি, ঠিক আছে, তোদের এখানে লিখে দিয়ে গেলাম টাস্ক, এটা পরে একটু চেষ্টা করে দেখবি, এটা করি আজ শেষ। চেক 9A B from question 2000-এর কোশ্চেন, এটা ক্লাসরুমে দেওয়া আছে, একদম টপে থাকবে, রয়েছে কোশ্চেন, দেখে নিস, ওখানে ডাউনলোড করে নিস। তো এই 9A 9B চেষ্টা করে দেখিস। 9A আর 9B খুবই সিম্পল, তোর বেসিক্যালি রিং থেকে ফিল্ড প্রমাণ করতে বলেছে, আর একটা
পরের একটা অঙ্ক হচ্ছে একটা ফিল্ড, একটা ইন্টিগ্রাল ডোমেন। এটা বেসিক্যালি থিওরি বলে দিয়েছিলাম, তবু এটা নিজের মতন করে খাতায় লিখে করে নিবি, বা যদি দরকার হয় বই থেকে পড়ে একটু প্র্যাকটিস করে নিবি। তো বাকিগুলো পরের দিন আবার করাবো ডিফারেন্ট। এই যে যেমন 7-এর যেমন অঙ্কটা আগের দিন করিয়ে গিয়েছিলাম, ফার্মার্স লিটু থিওরেম, বিএডটা তোরা আজকে, হ্যাঁ তো বিএডটা তোরা আজকে করেছিস, আর এগুলো আবার পরের দিন করবো। এই 8-এরটা পরের দিন আবার সোমবার করবো, বা 6-এর গুলো করবো, আরো আস্তে আস্তে করবো, দেখবো এগুলো কি করা যায় না করা যায়। ঠিক আছে, আজকে এই অবধি মোটামুটি থাক। আমরা তো বিভিন্ন রকমের প্রবলেম প্র্যাকটিস করছি, তোরাও বই দেখ, বইয়ের ডিফারেন্ট প্রবলেমগুলো দেখ, থিওরিগুলো একবার গো থ্রু কর, কারণ আমি বলে গেলে তোরা অনেক সময় থিওরিটা ভুলে গেলে কানেক্ট করতে অসুবিধা হবে আর কি। তো যাই হোক, দেখ এগুলো আসতে দেখ। হুম, ঠিক আছে। ওকে, আর থ্যাংক ইউ। আজকে তার ওটা কিছু নেই, আর তেমন কিছু প্রবলেমের কিছু নিশ্চিতভাবে নেই, ঠিক আছে? সুতরাং আজকে যাবো শেষ। ঠিক আছে, ঠিক করে এখন